অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস মনীষ। উপন্যাসটি আমি মোট 4টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম 2টি পর্ব আমি আগেই আপলোড করেছি। সেই 2টি পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির 3য় পর্ব। চোখ খুলে মনে হলো সবে সকাল হয়েছে। তারপরে মাথাটা ভার ভার লাগলো। শিবাজি দেখল সে বিছানায় শুয়ে রয়েছে, জুতো খোলা, মাথা বালিশে। কেউ তাকে সযত্নে শুইয়ে দিয়ে গিয়েছে। সে বিছানা ছেড়ে দেখল এখন ভর বিকেল। চারধারে ঝিরঝির শব্দ ছড়িয়ে পড়েছে। চোখে মুখে জল দিয়ে বাইরে আসতেই খানসামা সেলাম করে সামনে এসে দাঁড়ালো। সাব, খানা? শব্দটা শুনেই মনে পড়ল আজ সারাদিন সে প্রায় অভুক্ত রয়েছে, অথচ তেমন খিদেও পাচ্ছে না। ঘাড় নেড়ে শিবাজি বলল, 1 কাপ চা করে দাও, ওটা রাতে খাবো। খানসামা যেন বিষণ্ণ হলো। বড়াবাবু আয়া হ্যায় সাব। শিবাজি বারান্দায় এসে দেখল সামন্তবাবু বসে আছেন। এর মধ্যে তার বাংলোয় বেতের চেয়ার এবং চা গাছের টেবিল এসে গিয়েছে। যাক, ভদ্রলোক করিতকর্মা আছেন। ওকে দেখেই সামন্তবাবু উঠে নমস্কার করে একটা খাম এগিয়ে ধরল। শিবাজি খামটা নিয়ে বিরক্ত গলায় বলল, যতবার দেখা হবে ততবার নমস্কার করবেন না তো, বিরক্তিকর। কার চিঠি? সামন্তবাবু বললেন, ইউনিয়নের। আমার বাড়িতে দিয়ে গেছে আপনাকে দেবার জন্য, আজকেই উত্তর চায়। শিবাজি চিঠিটা পড়ল। লাভবার্ড চা বাগানে কাজ শুরু করার আগে কোম্পানির উচিত শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা বলা। যে অবিচার এবং অন্যায় এতদিন ধরে শ্রমিকদের উপর করা হয়েছে তার জন্যে তারা আজ বিধ্বস্ত। তার সুরাহা না করে কোনো কাজ এই চা বাগানে করা যাবে না। ম্যানেজারকে এই সঙ্গে সতর্ক করে দেওয়া হচ্ছে যে তিনি যেন সাধারণ শ্রমিকদের ক্ষুধার সুযোগ নিয়ে তাদের বিপথগামী না করেন। কোনো রকম প্রতারণা এই বাগানে বরদাস্ত করা হবে না। ম্যানেজার অবিলম্বে এই বাগান ছেড়ে চলে যান এবং অন্য কোথাও ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসুন। সেই সময় কোম্পানির হয়ে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা তার যেন থাকে। একথা মনে করা হচ্ছে যে ম্যানেজারের উপস্থিতি লাভবার্ড চা বাগানের শ্রমিক সমস্যাকে আরও জটিল করে তুলছে। চিঠিটা পড়ে শিবাজি জিজ্ঞাসা করল, উত্তর কে নিয়ে যাবে? রাতে আমার বাড়িতে আসবে। শিবাজি এক মুহূর্ত চিন্তা করল। এ চিঠির উত্তর দেয়া উচিত হবে কিনা। প্রথমে ঠিক করেছিল দেবে না। এইরকম ঔদ্ধত্যের সঙ্গে ভদ্রতা করা ঠিক নয়, কিন্তু তারপরেই মনে হলো তাতে দূরত্ব বেড়ে যাবে। লাভবার্ডকে চালু করতে হলে ওদের সঙ্গে একটা সমঝোতা প্রয়োজন। কাছাকাছি হলে তার পক্ষে লড়াই করা সহজ হবে। সে ভেতরে এসে লক্ষ্য করল এখানেও চেয়ার আর চা গাছের টেবিল সাজানো হয়েছে। গাড়ি থেকে তার মদের বোতল তুলে এনেছে কেউ। সেন সাহেবের দেওয়া টমসন অ্যান্ড হিউজের প্যাড খুলে সে লিখল, যেহেতু লাভবার্ড কোম্পানির অধিকারে, তাই কোনো অবস্থাতেই তার পক্ষে চা বাগান ছেড়ে যাওয়া সম্ভব নয়। শ্রমিকদের কল্যাণ যদি কাম্য হয় তাহলে যে কোনো দিন তার সঙ্গে কথা বলা যেতে পারে। এ ব্যাপারে সে তাদের সঙ্গে কথা বলবে যারা শ্রমিকদের যথার্থ প্রতিনিধি। চিঠিটা সামন্তবাবুর হাতে দিয়ে শিবাজি জিজ্ঞাসা করল, তালা ভেঙেছেন? সামন্তবাবু মাথা নাড়লেন। না স্যার, আপনি সামনে না থাকলে। বেশ, কাল সকালে লোকজন নিয়ে চলে আসবেন, আর এখানে যতগুলো কুলি লাইন আছে তাদের সর্দারদের খবর পাঠান। যতদিন কাজ না হচ্ছে ততদিন তাদের একটা আর্থিক সাহায্য কোম্পানি দেবে, যাতে প্রত্যেকের পেটে কিছু খাবার যায়। আপনার টাকার দরকার আছে নিশ্চয়ই? মাথা চুলকালেন সামন্তবাবু। হ্যাঁ, মানে। সামন্তবাবুকে বিদায় করে 1 কাপ চা খেল শিবাজি। খুব দ্রুত সন্ধে হয়ে আসছে, কিন্তু আজ দিনের আলো মিলিয়ে যাওয়ার আগেই আকাশে প্রকাণ্ড চাঁদ লাফ দিয়ে উঠে বসল। তিরতিরে জ্যোৎস্নায় আচ্ছা অন্ধকারটা দ্রুত মিশে গিয়ে খুব শান্ত করে দিল লাভবার্ডকে। শিবাজি বাংলো থেকে নেমে এলো নিচে। সিঁড়ির কাছে একটা লোক
নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ওকে দেখে সেলাম করল। এই সেই সকালে ঠিক করা গার্ডদের একজন। সে ভাবল লোকটা কতটা বিশ্বাসী। মাঝরাত্রে এর স্বরূপ পাল্টে যাবে না তো? কিন্তু কিচ্ছু করার উপায় নেই। একটা লোক বাংলোয় পাহারার জন্য আছে, এটা ভাবলেও অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। গেটের কাছে আসতেই শিবাজির চোখ পড়ল পাশের বাংলোর দিকে, আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড আকর্ষণ বোধ করতে লাগলো সে। তার মনে পড়ল দুপুরে ভদ্রমহিলা তার দিকে কি দারুণ ঘৃণা নিয়ে তাকিয়েছিল। না, এখন যাওয়াটা উচিত হবে না। পুরো একটা দিন কেটে গেল এখানে, কিন্তু কোনো কাজ হলো না। এখনো সে জানে না মনীষমের সঠিক অবস্থা কি। এখনো লাভবার্ডকে শান্ত করার কোনো রাস্তা খুঁজে পায়নি। আজ সকালে পুলিশগুলো যদি না আসতো, তাহলে হয়তো কুলিদের সঙ্গে একটা ব্যবস্থায় আসা যেত। হঠাৎ তার খেয়াল হলো দুপুরে ভদ্রমহিলা তার বাংলোয় এসেছিলেন কেন? কোনো বিশেষ প্রয়োজন ছিল কি, নাকি কুকুরটার খবর পেয়েছিলেন? মনীষমের কুকুরকে তার বাংলোর ঘরে মেরে ফেলে রাখলো কেন ওরা? শিবাজির মনে হলো তার কর্তব্য একবার গিয়ে মহিলার খবর নেয়া। সেই চাপা আকর্ষণটাকেও চটপট প্রয়োজনের পোশাক পরিয়ে দিয়ে স্থির হলো। গেট খুলে নির্জনে পা বাড়ালো শিবাজি। নিস্তব্ধ হয়ে রয়েছে বাংলোটা। একটাও শব্দ নেই কোথাও। ওরা কি ভেতরে নেই? শিবাজি একটু ইতস্তত করল। তারপর চুপচাপ বারান্দায় উঠে এলো। কাঠের সিঁড়ি বেয়ে উঠবার সময় সে সতর্ক ছিল যেন কোনো শব্দ না হয়। দোতলায় উঠেই মানুষের গলা শুনতে পেল শিবাজি। পুরুষ কণ্ঠে কেউ কিছু বলছে। শব্দটা আসছে একদম কোণার ঘর থেকে। খুব অবাক হয়ে গেল সে। এই বাংলোয় কোনো পুরুষের থাকার কথা তো নয়। পা টিপে টিপে এসে ঘরটার সামনে এলো। দরজা ভেজানো। নিঃশব্দে কান পাততেই শুনতে পেল পুরুষটি বলছে, আপনার উচিত কোম্পানিকে চিঠি লেখা। কিন্তু মনীষ যদি বেঁচে না থাকে? তার কোনো প্রমাণ নেই। এই অবস্থায় ম্যানেজার হিসেবে কোম্পানি কাউকে পাঠাতে পারেন না। কিন্তু উনি সেটা অস্বীকার করেছেন। মিথ্যে কথা। বেশ, কিন্তু আপনি আমাকে কথা দিয়েছেন। আমি কথা রাখব। মনীষ যদি না থাকে তাহলে যে কি করব? মিসেস সোমের গলা ভেঙে এলো। শিবাজি আরেকটু এগোলো। সামনেই কাচের জানালা। ভেতরে যদিও পর্দা ঝোলানো, তবু তার ফাঁক দিয়ে সে তাকাতেই চমকে উঠল। মুখে সামান্য দাড়ি, পোশাক খুব বিন্যস্ত নয়, হাতে সিগারেট জ্বলছে। একটা চেয়ারে শরীর এলিয়ে যে কথা বলছে, তার দিকে তাকিয়ে মাথায় আগুন জ্বলে উঠলেও কোনো রকমে নিজেকে সামলালো সে। লোকটি বলল, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? ধীরে ধীরে মাথা নাড়লেন মহিলা। ঝালর দেওয়া একটা ম্যাক্সি ওর পরনে। খুব বিষণ্ণ লাগছিল ওকে। লোকটি বলল, আপনার সঙ্গে আমার আলাপ আছে, এই কথা ওকে জানানোর দরকার নেই। মনে রাখবেন, যতদিন মিস্টার সোমকে না পাওয়া যাচ্ছে, ততদিন আপনি এখানে নিশ্চিন্ত। কিন্তু আমার তাতে কি লাভ? এত করে বোঝাই, তবু কেন বুঝছেন না? লোকটি হাসল। আর হ্যাঁ, কুড়ি লাইনে ঘোরাফেরা বন্ধ করবেন না। ওটা আমাদের খুব কাজে লাগবে। সবাই আপনার সম্পর্কে খুব সহানুভূতিশীল। আমি আজ উঠি। আপনি মন ঠিক করুন। লোকটি চেয়ার ছেড়ে দাঁড়াতেই শিবাজি দ্রুত পিছিয়ে গেল। কিন্তু সিঁড়ির কাছে পৌঁছে যাওয়ার আগেই ও ঘরের দরজা ঠেলে সে বেরিয়ে আসতে পারবে। এক লহমায় শিবাজি দেখে নিল পাশের ঘরের দরজা ঈষৎ খোলা। প্রথমে সেটাকে খোলা দেখেছিল কিনা খেয়াল নেই, কিন্তু সে আর সময় নষ্ট করল না। চকিতে সেই ঘরটায় ঢুকে পড়ল। প্রায় অন্ধকারে কিচ্ছুই দেখা যাচ্ছে না, কিন্তু বাইরের বারান্দায় পায়ের শব্দ হলো। লোকটি যেন নেমে যেতে যেতে দাঁড়ালো। তারপর আওয়াজটা দ্রুত মিলিয়ে গেল। শিবাজি বুঝতে পারছিল না মিসেস সোম বারান্দায় রয়েছেন কিনা। এখনই বাইরে বের হলে মুখোমুখি দেখা হয়ে যেতে পারে। সে আরো খানিকটা অপেক্ষা করল। মিসেস সোমের সঙ্গে সীতেশের কি সম্পর্ক? ওর ঘরে সীতেশকে দেখে সব গোলমাল হয়ে যাচ্ছে শিবাজির। কোম্পানির অনুমান যদি ঠিক হয়, তাহলে মনীষ সোমকে ইলোপ বা খুন করেছে সীতেশ রাই।
সেই শীতেশের সঙ্গে মনীষের স্ত্রীর এত ভাব কি করে হয়? ভদ্রমহিলাকে কিছুতেই বোঝা যাচ্ছে না। শিবাজির আফসোস হলো। এই ঘরে না ঢুকে আগে থাকতেই নিচে অপেক্ষা করলে শীতেশের হদিশ পাওয়া যেত অনুসরণ করলে। লাভবার্ড টি এস্টেটের শ্রমিক ইউনিয়নের একটা বড় মাতব্বর হলো শীতেশ। সে এসে ম্যানেজারের স্ত্রীর সঙ্গে গল্প করছে। দরজার পাশে দাঁড়িয়ে শিবাজির মনে হলো সে এই ঘরে একা নেই। খুব মৃদু হলেও কারো নিঃশ্বাস পড়ছে এখানে। মুখ ফিরিয়ে সে কাউকে দেখতে পেল না। অদ্ভুত একটা শিরশিরানি এলো শরীরে। চকিতে সে বারান্দায় পা রেখে দুপাশে তাকালো। না, বারান্দায় কেউ নেই। মিসেস শ্রম বোধহয় ঘর ছেড়ে বের হননি। নিঃশব্দে নিচে নেমে এলো সে। চাঁদের রং আরো ঘন হয়েছে। তকতকে জ্যোৎস্নায় মাখামাখি পৃথিবী। শিবাজি ঘুরে দাঁড়ালো। না, এভাবে ফিরে যাওয়াটা ঠিক হবে না। ঝালর দেওয়া ম্যাক্সি তাকে টানছিল। সে আবার উঠে এলো, এবার সশব্দে, জাগান দিয়ে, যেন এই প্রথম আসছে। বারান্দায় দাঁড়িয়ে সে একটু কাশল। আসতে পারি? এবার প্রথম ঘরটার দরজা খুলে গেল। সেই মেয়েটি দাঁড়িয়ে, চোখে বিস্ময়, কিন্তু দুটো ঠোঁটে ঈষৎ হাসি খেলে গেল। তারপরে সে পাশের ঘরে গিয়ে কিছু বলতেই মিসেস শ্রম এসে দরজায় দাঁড়ালেন। মেয়েটিকে আর দেখা গেল না। ম্যাক্সি শরীরে লতিয়ে রয়েছে। মিসেস শ্রম খুব অবাক চোখে তাকালেন। শিবাজি নমস্কার করল। হয়তো অসময়ে বিরক্ত করলাম। মহিলা খুব স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে এসে বারান্দার বেতের চেয়ারে বসে ওকে হাত বাড়িয়ে আরেকটা চেয়ার দেখিয়ে দিলেন। শিবাজি ওর চাহনিতে একটা শীতল স্পর্শ পেল। বাইরের পৃথিবীতে যে জ্যোৎস্নার ঝড় উঠেছে তার বিন্দুমাত্র ভদ্রমহিলাকে যেন স্পর্শ করছে না। সে উল্টো দিকের চেয়ারে বসে হাসল। আপনি আজ দুপুরে আমার ওখানে গিয়েছিলেন? কোনো দরকার ছিল? মিসেস শ্রম বললেন, আমি ভাবতে পারছি না কোম্পানি একজন মাতালকে এইরকম পরিস্থিতিতে কি করে পাঠালো। শিবাজি চমকে উঠল। ওর মুখে আচমকা রক্ত জমল। সে অত্যন্ত ক্রুদ্ধ চোখে ভদ্রমহিলাকে কিছু বলতে গিয়েও সামলে নিল। তারপর খুব তেতো গলায় বলল, সাধারণ মানুষের চেয়ে কখনো কখনো মাতালরা বেশি কাজের হয়, তাই বোধ হয়। আমি দুঃখিত আজ আপনাকে আপ্যায়ন করতে পারিনি। তার দরকার নেই। আপনার কুকুর কি হারিয়েছে? জানি, ওকে আপনার বাংলোয় কেউ খুন করেছে। আমি ভাবতে পারছি না ওই অবলা প্রাণীটিকে খুন করে কার কি লাভ হলো। আশা করি আপনি জানেন আমি আসার আগেই ওকে খুন করা হয়েছিল। আমার বিশ্বাস মিস্টার শ্রমের ঘটনাটার পরেই এটি হয়। আপনি ভাবছেন মিস্টার শ্রম মারা গেছেন? না, আমি কিছুই ভাবছি না। কিন্তু উনি মারা গেলে আপনি লাভবান হবেন। শুনুন, আপনি এখানে থাকলে ওকে ফিরে পাওয়া আমার পক্ষে খুব অসুবিধাজনক হবে। আমি চাই আপনি অবিলম্বে বাগান ছেড়ে চলে যান। কিন্তু কোম্পানি তা চায় না। মিসেস শ্রম, কোম্পানি ইচ্ছে করলে একজন ম্যানেজার বর্তমান থাকতেও আরেকজনকে তার জায়গায় পাঠাতে পারে। এক্ষেত্রে মিস্টার শ্রম অনুপস্থিত, অতএব কোনো প্রশ্নই উঠতে পারে না। আমি বুঝতে পারছি কথাগুলো আপনার নয়, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। একটা মাতালের সাহায্য? আপনার সম্পর্কে এখানকার শ্রমিকরা কি ভাবতে শুরু করেছে খোঁজ নিন। যতই আপনি টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান, আসলে মানুষ যা ভাববার তা ভাববেই। না, যদি ওরা কিছু ভাবে আমার ড্রিঙ্ক করার জন্যে, তাহলে সেটা ওদের ভাবানো হচ্ছে। এখানকার শ্রমিক ইউনিয়ন নির্বাচিত নয়। যারা এর নেতা তাদের সততা সম্পর্কে আমার সন্দেহ আছে। নতুন কথা নয়, চিরকালই মালিকপক্ষ এ কথা বলে থাকে। আপনি শীতেশবাবুকে চেনেন? হি ইজ পারফেক্ট জেন্টলম্যান। নিজের ক্যারিয়ারের দিকে না তাকিয়ে তিনি শ্রমিকদের উপকারের জন্য এদের মাঝে রয়েছেন। এসব কথা আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। মিসেস শ্রম উঠে দাঁড়ালেন, যেন আর কোনো কথা বলার দরকার নেই। আমি কোম্পানিকে লিখব। তা লিখুন। শিবাজি হাসল। শীতেশ আপনাকে কি বুঝিয়েছে? মানে? সে যদি জনদরদি হবে তবে আপনার স্বামীকে ইলোপ করল কে?
কিছু হুলিগানস, শীতেশরা নয়। কি লাভ তাদের? আর এই চা বাগানে একটা মানুষকে গুম করে রাখা হয়েছে, অথচ নেতারা জানে না। আমি বিশ্বাস করি না। হয়তো কোম্পানি ওকে গুম করিয়েছে যাতে শ্রমিকরা বিপদে পড়ে, চাপ দিয়ে যাতে কাজ আদায় করা যায়। কি বলছেন আপনি? এই সম্ভাবনাও আছে, তাই না? কে বুঝিয়েছে এ কথা? শীতেশ? কেন? মিথ্যে কথা? প্রমাণ করতে পারেন? তার দরকার নেই, কেননা যে আপনাকে বুঝিয়েছে তাকে আমার চেয়ে বেশি কেউ চেনে না। যিনি চিনতেন তিনি আর নেই। কে? আমার মা। মিসেস শ্রম শীতেশ আমার মায়ের পেটে জন্মেছিল। শিবাজি উঠে দাঁড়ালো। তারপর আর একটি কথাও না বলে নিচে নেমে এলো। লন পেরিয়ে গেটে এসে সে মুখ ফেরালো না, কারণ তার সমস্ত ইন্দ্রিয় বলছিল আজ মিসেস শ্রম বারান্দা ছেড়ে যেতে পারেননি। 40 মিনিট ধরে ওদের কথা শুনে গেল শিবাজি, একটার পর একটা দাবি। প্রতিটি মেনে নেওয়া যে অসম্ভব, শিবাজির মনে হলো এ কথা এরাও বোঝে। প্রথম দাবি, যে কয় মাস কাজ হয়নি তার পুরো বেতন সমস্ত শ্রমিক কর্মচারীকে দিতে হবে। 2, পে স্কেল পুনর্বিন্যাস করতে হবে। 3, শতকরা 20% বোনাস ঘোষণা করতে হবে। 4, বাগানের দায়িত্বপূর্ণ পদে শ্রমিকদের ছেলেদের নিতে হবে। 5, বাগানে কোনো সমস্যা দেখা দিলে কোম্পানি সমাধানের চেষ্টা করবে না, ইউনিয়নের নির্বাচিত একটা কমিটির কাছে তা পাঠাতে হবে। কমিটি যে রায় দেবে কোম্পানিকে মেনে নিতে হবে। দাবিগুলো শুনতে শুনতে এদের মুখের দিকে তাকিয়েছিল শিবাজি। 2 মদেশিয়া এবং 1 বাঙালি। প্রত্যেকেই বেশ সুস্বাস্থ্যের অধিকারী এবং দেখলেই বোঝা যায় কোনো কায়িক পরিশ্রম করেন না। এরা ঠিক সময়ে এসেছেন শিবাজির বাংলোয়। প্রত্যেকের পোশাক পরিষ্কার। যে জিপটা ওদের এনেছে সেটা বাংলোর সামনে দাঁড়িয়ে। ওদের বক্তব্য শেষ হলে শিবাজি জিজ্ঞাসা করল, আপনারা চা খাবেন? 3 জনই মুখ চাওয়াচাওয়ি করল। তারপর বাঙালি ভদ্রলোক মাথা নেড়ে বললেন, না, ফয়সালা না হওয়া অবধি কিছু খেতে পারবো না। আপনারা কি এই বাগানের সঙ্গেই যুক্ত? মানে? লাভ বার্ডে কাজ করেন? না, আমরা এদের রিপ্রেজেন্টেটিভ। আপনাদের কি মনে হয় কোম্পানির সব দাবি মেনে নেবেন? না হলে এখানে কাজ হবে না। শুনুন, 5 নম্বরটা ছাড়া আপনাদের অন্যান্য দাবি যাতে মেনে নেওয়া যায় সেটা বোঝাতে আমি চেষ্টা করব, কিন্তু একটা শর্তে। 3 জনেই খুব বিস্মিত চোখে তাকালেন। মনিশ্বমের হদিশ দিতে হবে। বাঙালি ভদ্রলোক চটপট বললেন, রিয়েলি আমরা জানি না। সেদিন যে শ্রমিক বিক্ষোভ ঘটেছিল সেটা আমরা অর্গানাইজ করিনি। আমরা ঠিক করেছিলাম নতুন ম্যানেজারের সামনে আমরা শ্রমিকদের নিয়ে এই দাবিগুলো নিয়ে ধর্ণা দেব, কিন্তু তার আগেই হয়ে গেল ব্যাপারটা। কিন্তু মিস্টার সোমকে কোথায় রাখা হয়েছে তা আপনাদের অজানা, এ কথা বিশ্বাস করি কি করে? ভদ্রলোক হাত উল্টে বললেন, কিন্তু সেটাই সত্যি। তাহলে আমার কিছুই করার থাকছে না, হতাশ গলায় বলল শিবাজি। আপনি কি আমাদের ব্ল্যাকমেল করতে চাচ্ছেন? বাঙালি ভদ্রলোক উত্তেজিত গলায় বললেন, না, সেটা আমার স্বভাব নয়। আপনারা তাহলে কথাও জানেন না প্রথম রাত্রে কারা আমাকে খুন করতে এসেছিল? শিবাজি সরাসরি জিজ্ঞাসা করল। অন্য 2 জন এবার চমকে উঠে একসঙ্গে বললেন, সে কি? শিবাজি বুঝতে পারল এই অবাক হওয়াটা কিছুতেই অভিনয় হতে পারে না। বাঙালি ভদ্রলোক বললেন, তাজ্জব ব্যাপার, আপনি থানায় ডায়েরি করেছেন? না, হাসল শিবাজি, আমি আপনাদের সঙ্গে শত্রুতা করতে চাই না। আপনি কিন্তু আবার আমাদের জড়াতে চাইছেন। শুনুন, আমি জানি আপনারা ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি নন, আপনাদের সঙ্গে কথা বলা আইনসম্মত হচ্ছে না। তবু আমি চাই প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে। ধরুন, এই মুহূর্তে আমি আপনাদের দাবি মেনে নিলাম। আপনারা 3 জনেই এই টেবিলে কথা দিয়ে যেতে পারবেন যে আগামীকাল থেকে কাজ শুরু হবে? আপনারা 3 জনেই এই টেবিলে কথা দিয়ে যেতে পারবেন যে আগামীকাল থেকে কাজ শুরু হবে? শিবাজি সোজা হয়ে বসল। আচমকা এরকম প্রস্তাবে 3 জনেই মুখ চাওয়াচাওয়ি করলেন। তারপর মদেশিয়া ভদ্রলোক বললেন, না, আমাদের সময় দিতে হবে। কেন?
কারণ এ নিয়ে আলোচনা করব। শুনুন, আপনারা যে কটা দাবি রেখেছেন সেগুলো সম্পর্কে আমার বক্তব্য হলো, কোম্পানি যেদিন থেকে চা বাগান কিনেছে সেদিন থেকে শ্রমিকদের দায়িত্ব তার। অতএব তার আগের বকেয়া মাইনে দেবার কোনো প্রশ্নই ওঠে না। বেতন হার পুনর্বিন্যাস করার কথা কোম্পানি চিন্তা করবে। অন্য বাগানের চেয়ে যদি কম টাকা দেওয়া হয়, তাহলে আমি কথা দিচ্ছি এই দাবি মেনে নেওয়া হবে। 20% বোনাস দেওয়ার প্রশ্ন এই সময়ে ওঠে না, কারণ কোম্পানি বিরাট আর্থিক ঝুঁকি নিয়ে বাগান কিনেছে এবং আগামী 1 বছরের মধ্যে উৎপাদন ভালো হবে বলে মনে হয় না। যতদিন কোম্পানি ভালো লাভ না করবে ততদিন 8.5%-এর বেশি বোনাস দেওয়া সম্ভব নয়। শ্রমিকদের যদি উপযুক্ত সন্তান থাকে তাহলে অবশ্যই কোনো পদ খালি হলে তাকে বিবেচনা করা হবে। আর যেহেতু চা বাগানটি কোম্পানির সম্পত্তি, তাই কোনো সমস্যা দেখা দিলে তা ম্যানেজারই সমাধান করবেন, তবে ইচ্ছে করলে ইউনিয়নের পরামর্শ চাইতে পারেন। এই হলো বক্তব্য। আপনারা যদি শ্রমিকদের উন্নতি চান তাহলে আকাশ কুসুম চিন্তা করে সেটাকে বন্ধ করে দেবেন না। এবার তিনজনেই উঠে দাঁড়ালেন। আজ বিকেলের মধ্যে এই ব্যাপারে আমাদের বক্তব্য জানিয়ে দেব। শিবাজি মাথা নাড়ল। একটু বাদেই জিপের ইঞ্জিন সচল হতে সে ব্রিফকেস থেকে কাগজ বের করলো। সেন সাহেবকে পুরো ব্যাপারটা জানাতে হবে। বৃদ্ধ নিশ্চয়ই উতলা হয়েছেন। তার দৈনিক রিপোর্ট দেবার কথা ছিল, কিন্তু রোগ অনেক গভীরে। এই অসুখ সহজে সারবে না। পুলিশের উপস্থিতিতে ফ্যাক্টরি এবং অফিসের তালা খোলার কথা চিন্তা করেছিল শিবাজি, কিন্তু পরে মত পাল্টালো। এই মুহূর্তে ফ্যাক্টরি খুলে কোনো লাভ নেই, তাতে অযথা টেনশন বাড়বে। শুধু অফিস ঘর খুলে দেয়া যাক। ওখানে কোনো শ্রমিক কাজ করে না, অথচ চা বাগান চালু করতে গেলে প্রাথমিক কিছু কাজকর্ম এখনই শুরু করা দরকার, যা অফিস ঘর ছাড়া হবে না। 11টার পর সামন্তবাবু এলে সে নিজে তালা ভাঙল। ফার্নিচার সবই ঠিকঠাক আছে, কিন্তু ফাইলপত্রের অবস্থা দেখে সন্দেহ হলো ওগুলো আস্ত আছে কিনা। সামন্তবাবু তার স্টাফদের নিয়ে এসেছিলেন। শিবাজি ওদের কাজে লাগতে বলল। প্রথমে কি কি প্রয়োজনীয় রেকর্ড নেই তার জরিপ আর তার আশু খরচের একটা বাজেট তৈরি করতে বলে বাইরে এলো সে। কি করে খবর রটে কে জানে। এখন অফিসের সামনে জনা দশেক মানুষ উবু হয়ে বসে আছে। ওকে দেখেই নড়ে চড়ে উঠল সবাই। সামন্তবাবু ভেতর থেকে বেরিয়ে এসে বললেন, বিভিন্ন লাইনের সর্দারেরা খাবে বলে টাকা চাইছে। শিবাজি সামন্তবাবুকে বলল, না, আজ ওদের হাতে টাকা দেব না। আপনি বাজারের কোনো দোকানের সঙ্গে ব্যবস্থা করুন যাতে প্রতিটি লাইনে চাল আর ডাল পৌঁছয়। সামন্তবাবু মাথা নাড়লেন। সেই ভালো স্যার। সামন্তবাবুকে সঙ্গে নিয়ে ব্যাংকে গেল শিবাজি। সেখানে টাকা পয়সার ব্যবস্থা করে সে একা বেরিয়ে পড়ল। প্রথমে রিপোর্টটা পাঠানোর ব্যবস্থা করল, তারপর লাভবার্ড ছেড়ে রওনা হলো। সমস্ত চা বাগানের কেন্দ্রীয় শ্রমিক সংস্থাটির অফিসে যখন পৌঁছল তখন প্রায় 2টো বাজে। সেখানে কথাবার্তা বলে বেশ অবাক হয়ে গেল শিবাজি। লাভবার্ড টি এস্টেটের শ্রমিক ইউনিয়নের তরফে যারা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা অনুমোদিত নন। আগরওয়াল যখন মালিক ছিলেন তখন থেকেই এই চা বাগানের শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সম্পর্ক ছেদ করেছে। লাভবার্ডের শ্রমিকদের কষ্ট লাঘব করার জন্য কেন্দ্রীয় সংস্থা এর মধ্যে যতবার এগিয়ে এসেছে ততবার ওখানকার নেতৃবৃন্দ তাদের প্রত্যাখ্যান করেছে। যেহেতু এই নেতাদের প্রভাব লাভবার্ডের শ্রমিকদের ওপর অপরিসীম, তাই কেন্দ্রীয় সংস্থার এ ব্যাপারে কিছু করার নেই। আগারওয়াল চলে যাওয়ার পর লাভবার্ডের নেতারা কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করেছে। তারা এখন কারো নাক গলানো পছন্দ করছে না। কেন্দ্রীয় নেতাদের অনুমান লাভবার্ডের শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা সীতেশ চ্যাটার্জির রাজনৈতিক মতামতের সঙ্গে তাদের পার্থক্য থাকায় এই ঘটনা ঘটেছে। তবে গত কয়েক বছর ওখানে কোনো নির্বাচন হয়নি বা সীতেশ চ্যাটার্জিদের বিরোধীরা জোরদার হতে পারেনি। এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো শিবাজির কাছে। আগারওয়ালের সময় থেকেই এই ইউনিয়ন আলাদা হয়ে গেছে এবং এদের পেছনে আর অন্যান্য বাগানের শ্রমিক সংস্থাগুলোর মদত নেই। কোনো রাজনীতি এতগুলো মানুষকে অনাহারে রাখতে পারে না। যাক, এখন লড়াইটা আরো সহজ হয়ে গেল। সে ফেরার পথে একটা ডাকঘর থেকে টেলিগ্রাম করে দিল সেন সাহেবকে, লাভবার্ড ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থা থেকে বিচ্ছিন্ন।
খিদে পেয়েছিল খুব, কিন্তু স্নান না করলেই নয়। বাংলোর গেটে দাঁড়ানো গার্ড তাকে সেলাম করল। শিবাজি হনহন করে দোতলায় উঠে এসে দেখল তার ঘরের দরজা খোলা। একটু বিরক্ত হলো সে। খানসামাকে বলে যেতে হবে ঘরের দরজা যেন বন্ধ রাখে। বাইরে অবশ্য গার্ড আছে, তবু। ঘরে ঢুকে সে দেখল টেবিলের ওপর খাবার চাপা দেওয়া রয়েছে। এর মানে কি? লোকটা তার জন্য অপেক্ষা করতে পারল না? সে বাথরুমের দরজায় দাঁড়িয়ে খানসামাকে ডাকল। 4-5 বার ডাকা সত্ত্বেও কোনো সাড়া এলো না নিচের কিচেন থেকে। কিচেনের দরজাও বন্ধ। লোকটা খাবার ঢেকে রেখে না বলে চলে গেল। সে একবার ভাবল গার্ডকে ডেকে জিজ্ঞাসা করবে খানসামা কিছু বলে গিয়েছে কিনা, কিন্তু এত খিদে পেয়েছে যে ব্যাপারটা পরেই জানা যাবে ঠিক করে সে স্নান করে নিল। পোশাক পাল্টে খাওয়ার টেবিলে বসে ওর কপালে ভাঁজ পড়ল। সামনে রাখা হুইস্কির বোতল দুটোর একটার মুখ খোলা। তার মানে কেউ খেয়েছে। কে খেতে পারে? এই ঘরে খানসামা ছাড়া অন্য কেউ নিশ্চয়ই ঢোকেনি। মাথায় আগুন চড়ে গেল। সে টেবিল ছেড়ে পেছনের দরজা দিয়ে নিচে নেমে গেল। চাপা গলায় সে ডাকল, খানসামা। কোনো সাড়া নেই। জায়গাটা যেন হঠাৎই আরো নির্জন হয়ে গেল। সে কিচেনের দরজায় কোনো তালা দেখতে না পেয়ে সামান্য ঠেলতেই ওটা খুলে গেল। ঘরটা অন্ধকার। রান্না হয়ে যাওয়ার পর লোকটা একটুও পরিষ্কার করেনি। দরজা সম্পূর্ণ খুলে দেওয়ায় যে আলোটুকু ঢুকেছিল তাতেই দেখা গেল হাঁড়ি কড়াই উল্টানো, আর একটা কালচে তরল পদার্থ গড়িয়ে গড়িয়ে ঘরের মাঝখানে এসে থেমে গেছে। শিবাজি ঘরে ঢুকে স্তব্ধ হয়ে গেল। কোণার জানালার নিচে খানসামা চিত হয়ে পড়ে আছে। তার গলার ক্ষত থেকে প্রচুর রক্ত বেরিয়ে মেঝেতে ছড়িয়ে পড়েছে। সতর্ক পায়ে শিবাজি খানসামার পাশে গিয়ে দাঁড়ালো। দুটো চোখ বিস্ফোরিত। লোকটার নাকেও চোট লেগেছে। এক পলকেই বোঝা যায় ওর প্রাণ অনেকক্ষণ বেরিয়ে গেছে। খুব ধারালো অস্ত্র দিয়ে ওর গলা কাটা হয়েছে। তবে যে কেটেছে সে সামনাসামনি আঘাত করেছে। লোকটার দুটো হাত মুঠো করা। শিবাজির বুক কেঁপে উঠল। এই বৃদ্ধকে এমন নৃশংস হত্যা করল কে? কি দোষ করেছিল এ? শিবাজির জন্য কাজ করতে আসাটাই ওর জীবন হারানোর কারণ? তাহলে বাইরের ওই গার্ড আর সামন্তবাবুরও তো একই দশা হতে পারে। শিবাজি চোখ ফেরাতেই দেখল কড়াইতে কি একটা ঝোল পড়ে আছে। কড়াইটা নামানো এবং দেখলেই বোঝা যায় রান্নাটা শেষ হয়নি। যদি রান্না শেষ না হয় তাহলে খানসামা তাকে খাবার দিয়ে আসবে কেন? শিবাজি চমকে উঠল। খানসামার বদলে অন্য কেউ তার খাবার পরিবেশন করে আসেনি তো? সে দরজা ভেজিয়ে দ্রুত উপরে উঠে এলো। তারপর খাবারের থালাটা নিয়ে নিচে নেমে চারপাশে তাকালো। সঙ্গে সঙ্গে একটা কাক উড়ে এলো সামনে। শিবাজি একটু দূরে থালাটা নামিয়ে রেখে লক্ষ্য করতে লাগলো। কাকের সঙ্গী বাড়ল। পরম আনন্দে খেয়ে যাচ্ছে ওরা। কিন্তু একটু বাদেই দুজনেই যেন অস্বস্তিতে পড়ল। খাবার ছেড়ে ওরা সরে দাঁড়ালো। তারপর প্রচণ্ড চিৎকার করতে করতে উড়ে যেতে চেষ্টা করলো। খানিক ডানা ঝাপটে শেষ পর্যন্ত দুটো কাকই শুয়ে পড়ল মাটিতে। শিবাজি আর দাঁড়ালো না। ওপরে উঠে এসে মুখ খোলা বোতলটা উপর করে দিল বাথরুমের নালায়। অন্যটার সিল অটুট আছে। এতক্ষণে সব পরিষ্কার হয়ে গেছে। খানসামাকে ওরা কবজা করতে পারেনি, ফলে বেচারাকে জীবন দিতে হলো। ওরা নিশ্চিত ছিল যে সে এই খাবার খাবেই। বাইরের দরজাটা ভেজিয়ে শিবাজি একটা চেয়ার টেনে নিয়ে অটুট হুইস্কির বোতল খুলে এক ঢোক গিলল। সঙ্গে সঙ্গে যে নার্ভাস ভাবটা এসেছিল সেটা কমতে লাগলো। ওরা তো অন্য যে কোনো উপায়েই তাকে খুন করতে পারত। খামোখা খানসামাকে মারতে গেল কেন? এখন থানায় খবর দিতে হয়। পুলিশ এসে তাদের কাজ করুক। গার্ডকে দিয়ে সামন্তবাবুকে ডেকে পাঠানোর জন্য শিবাজি উঠতেই অন্য একটা চিন্তা তার মাথায় এলো। যারা খাবারে বিষ মিশিয়েছে, খানসামাকে খুন করেছে, তারা নিশ্চয়ই অপেক্ষা করছে ফলাফলের জন্য।
কেউ নিশ্চয়ই দেখতে আসবে সে মরে গেছে কিনা। যে আসবে তাকে ধরতে পারলে লক্ষ্যে পৌঁছানো যাবে। এই সুযোগ ছাড়া উচিত নয়। অবশ্য তারা যদি আগেই এখানে লুকিয়ে তার উপর নজর রাখে তাহলে আলাদা কথা, কিন্তু এই চান্সটা নেওয়া উচিত। সে এগিয়ে দরজার ফাঁক দিয়ে গেটের দিকে তাকালো। গার্ড এক হাতে খৈনি নিয়ে অন্যমনস্ক হয়ে টিপে যাচ্ছে। তার মানে লোকটা জানে না যে খানসামা খুন হয়েছে। মৃত্যুকে পাশে রেখে কেউ ওরকম নিশ্চিন্ত হতে পারে না। শিবাজি বাথরুম পেরিয়ে নিচের দিকে উঁকি মারল। না, কেউ নেই। অন্তত ধারে কাছে কাউকে দেখা যাচ্ছে না। কিচেন এবং খানসামার ঘরের পেছনেই জঙ্গল শুরু হয়েছে। সেখানে কেউ লুকিয়ে থাকলে এই বাথরুম থেকে নেমে যাওয়া সিঁড়িটাকে দেখতে পাবে না। সতর্ক পায়ে সে নেমে এলো নিচে। তারপর আড়ালে চলে এলো জঙ্গলের কাছে। দ্রুত ফাঁকা জায়গাটুকু পেরিয়ে সে নিজেকে গাছের আড়াল করল। এখন বিকেল পুরোপুরি নামেনি, কিন্তু রোদ্দুরে তার ছোঁয়া লেগেছে। শিবাজি উদ্বিগ্ন হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। না, কোনো মানুষের এদিকে আসার সংকেত নেই। ক্রমশ অস্থির হয়ে উঠল সে। না, ফাঁদটা বোধহয় কাজে লাগলো না। সে জঙ্গলের মধ্য দিয়ে সামান্য এগোতেই পাতা দুটোকে দেখতে পেল। গাছ থেকে ছিঁড়ে রক্ত মুছে ফেলে দেওয়া হয়েছে। তার মানে খুনি এই পথেই গিয়েছে। সরু পায়ে চলা পথটার দিকে তাকালো শিবাজি। খুনি সশস্ত্র, তার সঙ্গে কিছু নেই। এই অবস্থায় এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না হয়তো, কিন্তু সে মাথা নাড়ল। না, দেখাই যাক। ধীরে ধীরে হেঁটে এলো জঙ্গলের ভেতর দিয়ে। পাখির ডাক ছাড়া কোনো শব্দ নেই। এই পথ দিয়েই সেই মেয়েটি তাকে বাগানের মধ্যে নিয়ে যায়নি, অথচ পথটা পরিষ্কার। মিনিট পাঁচেক হাঁটার পর জঙ্গলটা শেষ হলো। সেই রাস্তাটা, আর তারপরেই চা বাগান। আর তখনই তার ইন্দ্রিয় সজাগ হলো। কেউ আসছে। চট করে একটা গাছের আড়ালে চলে এলো শিবাজি। 15-16 বছরের মদেশিয়া ছেলেটাকে দেখে তার মতলববাজ বলে মনে হলো না। এক হাতে গুলতি ঝুলিয়ে চা বাগান পেরিয়ে রাস্তায় নামলো ছেলেটা। তারপর সোজা চলে এলো এই পথটার দিকে। ওদিকে কোনো কুলি লাইন আছে কিনা জানে না শিবাজি, কিন্তু শুধু চোখে চা বাগানের পর জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু এই পথটা সোজা গিয়ে তার বাংলোর পেছনে শেষ হয়েছে। এখানে আসবে কেন ও? শিবাজি আচমকা আড়াল থেকে বেরিয়ে এসে ছেলেটার সামনে দাঁড়াতেই সে ভূত দেখার মতো চমকে উঠল। ওর মুখ থেকে গঙ্গানির মতো একটা শব্দ বের হলো এবং চটপট পেছনে ফিরে দৌড়তে লাগলো চা বাগানে ঢুকে। শিবাজি আর ইতস্তত করল না। সে প্রাণপণে ছুটতে লাগলো ছেলেটাকে ধরার জন্য। কিন্তু ছেলেটা এই রকম জায়গায় চলতে অভ্যস্ত। ওর সঙ্গে পেরে ওঠা কঠিন। বয়স এবং মদ যে শরীরের উপর কতখানি প্রভাব বিস্তার করেছে এই প্রথম টের পেল সে। ওদের ব্যবধান ক্রমশ বাড়ছে। চা বাগানের অনেকটা ভিতরে এসে শিবাজি ছেলেটাকে হারিয়ে ফেলল। প্রচণ্ড হাঁপাচ্ছিল সে। মিনিট পাঁচেক দৌড়েই মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। সে হতাশ চোখে চারধারে তাকালো। বিকেল ঘন হচ্ছে। ওপাশের জঙ্গলটা কাছে এগিয়ে এসেছে। খুব গভীর এই জঙ্গল বোধহয় সোজা হিমালয়ের শরীরে উঠে গেছে। শিবাজি একটু সামলে নিয়ে সামনের দিকে এগোলো। এখন আর ছেলেটিকে ধরা সম্ভব নয়। চমৎকার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার জন্য আফসোস হচ্ছিল ওর। চা বাগানের শেষ প্রান্তে একটা ছোট্ট পাহাড়ি নদী। প্রস্থে 20 ফুটের বেশি নয়, কিন্তু স্রোত আছে খুব। কোমরের বেশি জল হবে না। শিবাজি নদীর নিচের নড়িগুলো আর এক ঝাঁক ছোট মাছ দেখতে পেল। ছেলেটা যদি জঙ্গলে যায় তাহলে এই নদী পেরিয়ে যেতে হবে। তবে যেহেতু ছেলেটার আকৃতি ছোট, তাই জলে নিশ্চয়ই গলা পর্যন্ত ডুবে যাবে ওর। শিবাজি নদীর ধার দিয়ে সন্তর্পণে এগোতে লাগলো যদি কোথাও কোনো সূত্র থাকে। না, জল সর্বত্র সমান নয়। কোথাও সামান্য বিস্তার ঘটায় সেটা হাঁটুর কাছে নেমে এসেছে। আর সেখানেই ছেলেটিকে দেখতে পেল শিবাজি। স্ট্যাচুর মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। শিবাজি খুব সন্তর্পণে পা ফেলতে লাগলো।
কাছাকাছি যেতেই ছেলেটি ঘাড় ফেরালো। এবার শিবাজিকে দেখতে পেয়েই ভ্যাঁ করে কেঁদে ফেলল। কান্নাটি স্পষ্ট নয়, মুখ বিকৃত হয়ে যাচ্ছে, কিন্তু শব্দগুলো গঙ্গানের চেহারা নিচ্ছে। প্রায় দাঁড়িয়ে থাকা ছেলেটাকে খপ করে ধরে ফেলল শিবাজি। কি হয়েছে? প্রশ্নটা করবার জন্য সে তৈরি ছিল না। আপোষেই বেরিয়ে গেল। ছেলেটি হাত বাড়িয়ে সামনের দিকটা দেখিয়ে দিল। প্রথমে কিছুই বুঝতে পারল না শিবাজি। ঘন জঙ্গলে ছায়া নেমেছে, গাছগুলো একই রকম দেখাচ্ছে তখন, কিন্তু তারপরেই নজরে পড়ল জঙ্গলের কিনারায় কিছু নড়ছে। ঠাউর করে দেখতে গিয়ে সজাগ হলো, অন্তত গোটা 6 হাতি ওখানে নেমে এসেছে। এবার পরিষ্কার হয়ে গেল শিবাজির কাছে, ওই হাতির দলটার জন্যেই ছেলেটা নদী পার হতে পারেনি, আবার তার জন্যে ওর পেছনে ফেরাও সম্ভব হয়নি। নদী পার হয়ে জঙ্গলে যাচ্ছিল কেন ছেলেটা? প্রশ্নই করল সে ওকে। ছেলেটা এবার গঙ্গানি থামিয়ে হঠাৎ নিজের হাত ছাড়াবার চেষ্টা করতে লাগলো আপ্রাণ, কিন্তু শিবাজি ওকে আচমকা চড় মারল। আঘাত খেয়েই গুটিয়ে গেল ছেলেটা। শিবাজি জিজ্ঞাসা করল, তোর নাম কি? ছেলেটা উত্তর দিল না, ওর ঠোঁট কাঁপল। শিবাজি আবার হাত তুলল। বল, নইলে তোকে মেরেই ফেলবো। কোথায় যাচ্ছিলি তুই? কে পাঠিয়েছে? এবার ছেলেটার মুখ বিকৃত হলো এবং একটা গঙ্গানি বেরিয়ে এলো। শিবাজি প্রথমে বুঝতে পারেনি। আর একটা চড় মারতেই ছেলেটা সত্যি সত্যি মরিয়া হয়ে কিছু বলতে চাইল, কিন্তু গঙ্গানি ছাড়া কিছুই বের হলো না। এবার শিবাজির চোখ ছোট হলো। ভান করছে না সত্যিকারের বোবা, কিন্তু ওর চোখ দেখে আর অবিশ্বাস থাকলো না। এবার সে তাজ্জব হয়ে গেল। ওরা খবর নিতে এই বোবা ছেলেটাকে পাঠিয়েছে। ও যদি ধরা পড়ে তাহলে কিছুই বলতে পারবে না, কিন্তু একে চাপ দিলে পথ দেখিয়ে ওদের কাছে নিয়ে যেতে তো পারবে। সে জিজ্ঞাসা করল, তোর ঘর কোথায়? ছেলেটা এবার যেন আশ্বস্ত হয়ে আঙুল দিয়ে জঙ্গলটা দেখিয়ে দিল। কি আশ্চর্য! শিবাজি আবার জঙ্গলের দিকে তাকালো। সেখানে মানুষের বসতি আছে অনুমান করা দুঃসাধ্য। ও আর দাঁড়ালো না, ছেলেটির হাত ধরে বাংলোর দিকে হাঁটতে লাগলো। ছেলেটি প্রথমে কিছুতেই সঙ্গে আসতে চাইছিল না, কিন্তু শিবাজি ওকে বাধ্য করল। ওকে পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনাটা জানাতে হবে। খানসামা হত্যার সঙ্গে এই ছেলেটি অবশ্য কোনো না কোনোভাবে যুক্ত আছে। ওরা যখন চা বাগান ছেড়ে রাস্তায় উঠে এলো তখন প্রায় সন্ধ্যা। আর এই সময় শিবাজি ওদের দেখতে পেল। মিসেস সোম আর সেই মেয়েটি হেঁটে আসছেন। ভদ্রমহিলা আজ সাদা শাড়ি ব্লাউজ পরেছেন, খুব স্নিগ্ধ দেখাচ্ছে ওকে। এদের দেখেই মেয়েটি থমকে দাঁড়ালো। তারপর ছুটে এসে সে ছেলেটার হাত ধরল। সঙ্গে সঙ্গে ছেলেটার গোঙানি শুরু হলো। মাথা দুলিয়ে সে যে কি বলতে চাইল তা শিবাজির বোধগম্য হলো না। শিবাজি জিজ্ঞাসা করল, একে তুমি চেনো? মেয়েটি বড় বড় চোখে ওকে দেখে মাথা নামিয়ে ঘাড় নাড়ল। হ্যাঁ। তোমার কেউ হয়? ভাই। এবার শিবাজি অবাক হয়ে গেল। এই মেয়েটি তার জীবন বাঁচিয়েছিল, আর ওর ভাই খুনিদের দূত হিসেবে কাজ করছে। এবার মিসেস সোম ধীরে ধীরে এগিয়ে এলেন। ওর ঠোঁটে হাসি ঝুলছে। কি ব্যাপার, জঙ্গল থেকে ওর হাত ধরে বের হলেন কেন? শিবাজি গম্ভীর হয়ে গেল। কারণ আছে নিশ্চয়ই। এই সময় মেয়েটি তার ভাষায় বলল, ওকে ছেড়ে দিন বাবুজি, ও খুব বোকা। শিবাজি বলল, না, ওকে ছাড়তে পারি না। আমি জানি ওকে ধরতে পারলেই আসল জায়গার খবর পাব। না বাবুজি, ও কিছুই জানে না। তুমি কি করে বুঝলে আমি কিসের কথা বলছি? ও একটু আগে বলল, ওর কথা আমি বুঝতে পারি। তাহলে ওর কাছ থেকে জেনে নাও ওকে কারা আমার বাংলোয় পাঠিয়েছিল, যারা পাঠিয়েছিল তারা কোথায় থাকে। শিবাজি কড়া গলায় বলল। মেয়েটি একই প্রশ্ন করল ছেলেটাকে, কিন্তু সে গুম হয়ে রইল। একটা শব্দও বের হলো না ওর মুখ থেকে। এবার মেয়েটি বলল, বাবুজি, ওকে আপনি আমার কাছে ছেড়ে দিন। ও ছাড়া আমার আর ভাই নেই। আমি কথা দিচ্ছি, ও পালাবে না। শিবাজি এবার নরম হলো। এই মেয়েটিকে অবিশ্বাস করার
কোনো কারণ দেখছে না সে। চাপ দিয়ে যে কথা বের করা যায় না তা একটু ভালোবাসা দিয়ে সম্ভব হতে পারে। সে ছেলেটির হাত ছেড়ে দিল। মেয়েটি ওকে দাঁড়াতে বলে মিসেস সোমকে বলল, আমি ওকে ঘরে পৌঁছে দিয়ে আসব? মিসেস সোম ঘাড় নেড়ে সম্মতি জানাতে শিবাজি বলল, ওদিকে কিন্তু হাতি বেরিয়েছে। মেয়েটি তখন ছেলেটার হাত ধরেছে। আমরা অন্য রাস্তায় যাব। মিসেস সোম বললেন, তাড়াতাড়ি ফিরিস। ভাইকে নিয়ে মেয়েটি উল্টো পথে ফিরে গেল। এখন ছেলেটাকে খুব শান্ত দেখাচ্ছে। ওরা চোখের আড়ালে চলে যেতেই শিবাজি সচকিত হলো। এই নির্জন বনভূমিতে মিসেস সোম তার দিকে তাকিয়ে আছেন। চোখাচোখি হতেই জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল? আমার খানসামা খুন হয়েছে। ভদ্রমহিলা চমকে উঠলেন। কেন? খুন যারা করে তাদের একটা উদ্দেশ্য থাকে। এক্ষেত্রে সেটা আমার খাবারে বিষ মেশাবার চেষ্টা। বাকিটা এখনো জানি না। এই ছেলেটা বোধহয় জানতে যাচ্ছিল আমি মরেছি কিনা। তার মানে স্পাই? হয়তো। কিন্তু কে করবে এসব? যারা আপনার স্বামীকে লুকিয়ে রেখেছে। যাক, এদিকে কোথায় যাচ্ছিলেন? এই রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা বটগাছ আছে। ওখানটা একবার যেতে হবে। আচ্ছা, নমস্কার। মিসেস সোম যাওয়ার জন্য পা বাড়ালেন। শিবাজি ডান দিকে তাকিয়ে কোনো মোড় দেখতে পেল না। রাস্তাটা সোজা দিগন্তে মিলিয়েছে যেন। সে বলল, এই সন্ধেবেলায় ওদিকে আপনার একা একা যাওয়া ঠিক হচ্ছে না। মিসেস সোম দাঁড়ালেন। আমি তো একাই। তাছাড়া আমার কিছু হবে না। এত ভরসা পাচ্ছেন কি করে? যদি কিছু হতো তাহলে এতদিনে হয়ে যেত। আমি আপনাকে সঙ্গ দিতে পারি? না, দরকার নেই। মহিলা হাসলেন। তাতে আপনার মদ খাবার সময় নষ্ট হবে। শিবাজি ঠোঁট কামড়াল। নাকি সীতেশ চ্যাটার্জির ভয়ে রাজি হচ্ছেন না? সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা ঘুরে দাঁড়ালেন। কি বলতে চাইছেন? আপনার এভাবে ঘুরে বেড়ানোটা রহস্যজনক। তাছাড়া সীতেশের সঙ্গে আপনার যোগাযোগ আছে। হ্যাঁ, আছে। কারণ এইখানে উনিই একমাত্র বাঙালি যিনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। ওর জন্যেই শ্রমিকরা আমার ক্ষতি করেনি। সেদিন আপনি বললেন উনি আপনার ভাই, কিন্তু ও স্বীকার করেনি, এই তো? না, তারপরে আমার সঙ্গে দেখা হয়নি। হঠাৎ শিবাজির মনে হলো ভদ্রমহিলা সত্যিই অসহায়। উনি জানেন না ঠিক কোন অবস্থায় তিনি রয়েছেন। শিবাজি বলল, মিসেস সোম, আপনি যদি আমার সঙ্গে সহযোগিতা করেন তাহলে। সত্যি করে বলুন তো, কেন এসেছেন আপনি? আপনি তো জানেন এই চা বাগানের শান্তি ফিরিয়ে এনে শ্রমিকদের কাজ দেওয়া আর আপনার স্বামীকে খুঁজে বের করাই আমাদের দায়িত্ব। কিন্তু ওকে খোঁজার কি চেষ্টা করেছেন? মিসেস সোম, এইভাবে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালে কাউকে খুঁজে বের করা যাবে না। যারা আপনার স্বামীর ক্ষতি করেছে তারা আমাকেও সহ্য করছে না। আমি তাদের ধরতে পারলেই আপনার স্বামীর খবর পাব। বেশ, কিন্তু কতটা এগিয়েছেন আপনি? অনেকটা। না, আমি এখানকার গরিব শ্রমিকদের চিনেছি। ওরা খুব সরল। আমাকে এর মধ্যেই ওরা ভালোবেসেছে। ওরা কোনো অন্যায় করতেই পারে না। আমি একমত, কিন্তু আজই আমি খবর পেয়েছি এখানকার ইউনিয়নের নেতারা ওদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে। ইউনিয়ন বলতে এখানে কিছুই নেই। অন্য চা বাগানগুলোর ইউনিয়নের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এই ব্যাপারটাই প্রমাণ করে শ্রমিকদের ব্যবহার করছে। আপনি সীতেশবাবু সম্পর্কে এ কথা বলছেন? হ্যাঁ, কারণ ওকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। যাক, ওই বটগাছের কাছে যাচ্ছিলেন কি জন্যে? এমন সাধারণ গলায় প্রশ্ন করল শিবাজি যে ভদ্রমহিলা কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর মুখ ফিরিয়ে বললেন, ৩ নম্বর লাইনের এক বুড়ো বলল ওই বটগাছের নিচে নাকি একটা নতুন জুতো কদিন থেকে পড়ে থাকতে দেখেছে। একবার দেখে আসি। শিবাজির খুব মায়া হলো। সে বলল, চলুন। যেহেতু আমিও ওকে খুঁজছি তাই আপত্তি করবেন না, দোহাই।
ভদ্রমহিলা যেন মন স্থির করতে না পেরে রাজি হলেন। পাশাপাশি ওরা হেঁটে যাচ্ছিল। শিবাজির মনে পড়ল তার এখন অনেক কাজ। গার্ড যদি খানসামাকে আবিষ্কার না করে থাকে, তাহলে আজ রাত্রেই পুলিশকে খবরটা দিতে হবে। একটা রিপোর্ট পাঠাতে হবে সেন সাহেবকে। এবং আশ্চর্য, যে যেখানে ছিল সেখানেই আছে। এই মহিলার সঙ্গে সময় নষ্ট না করে তার ওই কাজগুলো অবিলম্বে করা দরকার। মনে মনে সে কি এই মহিলার সঙ্গ চাইছে? জুতোটা তো অন্য কারও হতে পারে। সব বুঝেও সে ভদ্রমহিলাকে ছেড়ে যেতে পারছে না। বটগাছটা অবধি ওরা নিঃশব্দে হেঁটে এলো। শিবাজি লক্ষ্য করছিল অদ্ভুত লাবণ্য আছে মহিলার, সেই সঙ্গে এক ধরনের তেজ। বটগাছটার নিচে এসে ওরা খুঁজতে শুরু করলো। এখন যে ছায়া, তাতে ভালো করে কিছু ঠাউর করা শক্ত। ওরা দুজনে দুদিকে ছিল এবং প্রথম শিবাজির চোখে জুতোটা পড়ল। আধ পুরনো অ্যাম্বাসাডারের এক পাটি পড়ে আছে। গলা তুলে মিসেস সোমকে ডাকল সে। একটু এদিকে আসুন। পেয়েছেন? মিসেস সোমের গলা কেঁপে উঠল। একটা জুতো দেখছি। অ্যাম্বাসাডার? এবার নিজেকে খুব দুর্বল মনে হলো শিবাজির। এখন তো কথা ফেরাবার কোনো উপায় নেই। ততক্ষণে ভদ্রমহিলা এসে গেছেন। দ্রুত হাতে ঘাসের ওপর থেকে জুতোটাকে তুলে নিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। শিবাজি লক্ষ্য করল ব্রাউন রঙের অ্যাম্বাসেডরটার ওপর ধুলা পড়েছে, কিন্তু চটচটে কিছু শুকিয়ে রয়েছে বোঝা যাচ্ছে। সে নিজের গলা শক্ত করে জিজ্ঞেস করল, এইটি কি? নীরবে মাথা নাড়লেন মহিলা। হ্যাঁ। তারপর শূন্য চোখে সামনের জঙ্গলের দিকে তাকালেন। শিবাজি ভেবে পাচ্ছিল না এই রকম জায়গায় মিস্টার সোমের জুতো কি করে আসবে। যেখান থেকে তিনি উধাও হয়েছেন সেখান থেকে এই জায়গার দূরত্ব তো অনেকখানি। মিসেস সোম জুতো হাতে নিয়ে সেইভাবেই দাঁড়িয়ে আছেন। শিবাজি নিচু গলায় বলল, চলুন, রাত হয়ে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে উঠলেন ভদ্রমহিলা। শিবাজি দেখল কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়লেন উনি। কান্নার শব্দ ক্রমশ বাড়তে লাগলো। এই নির্জন অন্ধকার মতো বনভূমিতে সেই আর্তস্বর ছড়িয়ে যাচ্ছিল। গতকালের আগে ওঠা চাঁদ যেন আজ এই কান্নার জন্যই অপেক্ষা করছিল। এবার টুক করে জঙ্গলের মাথায় উঠে এসে সহাস্যে শোক দেখতে লাগলো। শিবাজি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মনে হলো এই মহিলার কান্না স্বামীকে হারানোর আশঙ্কার চাইতে অনেক বেশি নিজের হেরে যাওয়ার সম্ভাবনার জন্য। খানিকক্ষণ চলে যেতে দিয়ে সে বলল, এবার উঠুন। ও নেই, আর নেই। মাগো, আমি কি করব? ডুকরে উঠলেন মহিলা আকাশের দিকে মুখ তুলে। শিবাজি দেখল ওর গাল ভেসে যাচ্ছে জলে, ঠোঁট কাঁপছে থর থরিয়ে। শিবাজি সান্ত্বনা দেবার চেষ্টা করল। আপনি হয়তো ভুল করছেন, এই জুতো ওর নাও হতে পারে। তাছাড়া জুতো দেখা মানেই যে পরিণতি ওই হবে, এ কথা ভাবছেন কেন? মাটিতে হাঁটু গেড়ে বসে মহিলা পাগলের মতো মাথা নাড়লেন। না, এছাড়া আর কিছু হতে পারে না। আমি ওর জুতো চিনেছি। দেখুন, এখানে রক্ত পড়েছিল। ও ভগবান, ওরা আমাকে মিথ্যে স্তোক দিয়েছে। দোহাই, আপনি আর মিথ্যে বলবেন না। আবার কান্নায় জড়িয়ে গেল ওর গলা। শিবাজি প্রথমে ইতস্তত করছিল, তারপর আলতো করে মিসেস সোমের মাথা স্পর্শ করল। উঠুন। ওর গলার স্বরে এমন কিছু ছিল যা অমান্য করতে পারলেন না ভদ্রমহিলা। খুব ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালেন। ওর হাতে তখনও জুতোর পাটিটি রয়েছে। তারপর নিজের মনেই বললেন, আমি এখন কি করব? শিবাজি খানিক অপেক্ষা করল। ফিনফিনে জ্যোৎস্নার জাল ছুঁড়ে দিয়েছে চাঁদ। সে বলল, শক্ত হতে হবে আপনাকে। এখনো বলছি, এটা কোনো প্রমাণ নয়, তবে চূড়ান্ত ক্ষতির কথা ভেবে রাখলে। হঠাৎ ওর দিকে তাকালেন ভদ্রমহিলা। সীতেশবাবু আপনার ভাই? হ্যাঁ। উনি আমাকে বলেছিলেন মনীষকে যারা লুকিয়ে রেখেছে তারা আর যাই হোক মেরে ফেলবে না। কিন্তু এই জুতোটা? মিসেস সোম, আমি সীতেশকে বিশ্বাস করি না। মাথা নাড়লেন ভদ্রমহিলা। কি বুঝলেন তিনি শিবাজি জানল না।
তারপর হঠাৎ শক্ত গলায় বললেন, আমার নাম লাবণ্য। হকচকিয়ে গেল শিবাজি। এই পরিস্থিতিতে সে এইরকম সংলাপ আশা করেনি। ভদ্রমহিলা কি মিসেস সোম সম্বোধনটির মধ্যে এই মুহূর্তে একটা যন্ত্রণা অনুভব করছেন? সে বলল, চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নিঃশব্দে ভদ্রমহিলা ওর পাশাপাশি হেঁটে এলেন। মাথা বুকের ওপর ভেঙে পড়েছে। বটগাছ ছেড়ে আসবার আগে উনি জুতোর পাটিটা মাটিতে রেখে এসেছেন। শিবাজির মনে হচ্ছিল এই অল্প সময়ে ভদ্রমহিলা সম্পূর্ণ পাল্টে গেছেন। লাবণ্য সোমকে ওর বাংলোর পেছনের দরজায় পৌঁছে দিয়ে নিজের বাংলোর দিকে পা বাড়াতে গিয়ে শিবাজি বুঝল ওখানে প্রচুর লোক জমা হয়েছে। সে জঙ্গল পেরিয়ে উঠোনে আসতেই দেখতে পেল পুলিশের লোকজন খানসামার মৃতদেহ বের করেছে বাইরে। ওকে দেখে সামন্তবাবু ছুটে এলেন। স্যার, আমরা ভীষণ চিন্তা করছিলাম আপনাকে নিয়ে। কোথায় গিয়েছিলেন? শিবাজি এ কথার জবাব না দিয়ে বলল, ডেড বডি কে দেখতে পেয়েছে প্রথমে? অদ্ভুত ব্যাপার, একটু আগে কেউ থানায় খবর দিয়েছিল এখানে একটা ডেড বডি পড়ে আছে। খবর দিয়েই সে হাওয়া হয়েছে। দারোগাবাবু আমায় নিয়ে এখানে এসে সার্চ করতেই ওকে পাওয়া গেল। কথাগুলো শুনে শিবাজি ঠোঁট কামড়ালো। চমৎকার কাজ, ওরা তাহলে সব খবর রাখে। এই সময় পুলিশ অফিসার এগিয়ে এলেন। নমস্কার, আপনাকে খুঁজছিলাম আমি। বলুন, আপনার এখানে একজন খানসামা মার্ডার্ড হয়েছে। জানি। জানেন, কিন্তু আমাকে খবর দেননি কেন? উপায় ছিল না, আমি অপরাধীকে ধরতে চেষ্টা করেছিলাম, কিন্তু চলুন আপনাকে সব কথা বলছি। ওখানে দুটো কাক মরে পড়ে আছে। খাবারের প্লেটটা। শিবাজি দূরে আঙুল বাড়াতেই সবাই দেখল জ্যোৎস্নায় কাক দুটো ঘুমিয়ে আছে, কিন্তু তাদের সঙ্গী বেড়েছে। একটা বেড়াল চিত হয়ে রয়েছে পাশে। পুলিশ অফিসার বললেন, স্ট্রেঞ্জ, কি ব্যাপার? আসুন বলছি। বিশদ শুনে পুলিশ অফিসার বললেন, আপনি কি কাউকে সন্দেহ করছেন? আমার কাছে স্বচ্ছন্দে নাম বলতে পারেন। এ ব্যাপারে আমরা আপনাকে সাহায্য করার জন্য ওপর থেকে নির্দেশ পেয়েছি। যারা মিস্টার সোমকে খুন করেছে তারাই এর জন্য দায়ী। শিবাজির কথাগুলো শুনে ভদ্রলোক চমকে উঠলেন। আপনি কি করে বুঝলেন মিস্টার সোমকে খুন করা হয়েছে? ওর এক পাটি জুতো দেখে এলাম পেছনের রাস্তার শেষে যে বটগাছ রয়েছে তার তলায়, রক্তমাখা। তাছাড়া যারা আমাকে মারতে চায় তারা ওকে যত্ন করবে না, এটা তো সরল সত্য। আপনি কোনো ক্লু পেলেন? না, সেইটাই আশ্চর্য। শিবাজি লোকটির মুখের দিকে তাকালো। যদিও এখন রাত, তবু পেছনের জঙ্গলের পথে রক্তমোছা পাতা খুঁজে পাওয়া কি খুব কষ্টকর? কাল সকালে আবার আসবেন, জানিয়ে ডেড বডি নিয়ে চলে গেলেন পুলিশ অফিসার। আর তখনই শিবাজির মনে হলো আজ সারাটা দিন তার খাওয়া হয়নি। এক কাপ চা হলেও চলত। সে ঘরে ঢুকে বোতলটা খুলে গলায় ঢালতে গিয়ে থেমে গেল। কে জানে ওর অনুপস্থিতিতে এর মধ্যে কিছু মিশিয়ে দেয়া হয়েছে কিনা। না, ঝুঁকি নিয়ে কোনো লাভ নেই। খুব খারাপ লাগছিল, তবু বোতলটা কমোডে উপর করে দিল সে। বারান্দায় পায়ের শব্দ হতেই শিবাজি দেখল সামন্তবাবু এসে দাঁড়িয়েছেন। স্যার। বলুন। ব্যাপারটা খুব সুবিধের মনে হচ্ছে না। ভদ্রলোকের গলা অত্যন্ত করুণ শোনালো। সে জিজ্ঞাসা করল, অসুবিধাটা কি? ওই বুড়ো খানসামা বড় ভালো লোক ছিল, তাকে পর্যন্ত মেরে ফেলল। হ্যাঁ, আমাকে যারা সাহায্য করছে তারা। আপনি ভেবে দেখুন। আমার আর ভাববার কি আছে? আপনি আমার মালিক, আপনাকে সাহায্য করাই আমার কর্তব্য। কিন্তু আমি অন্য কথা ভাবছি। এইরকম পরিস্থিতিতে আপনার এখানে রাত্রে থাকাটা উচিত হবে কিনা। তাছাড়া খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তাহলে কোথায় যাওয়া যায়? একটা কথা বলবো স্যার, আপনি আজ রাত্রে ক্লাবে চলে যান। ক্লাবে? হ্যাঁ, মাইল ৭ দূরে ম্যানেজারদের ক্লাব আছে। ওখানে একটা গেস্ট রুমও রয়েছে। শিবাজি মনস্থির করল। ঠিক আছে, আপনি সব বন্ধ টন্ধ করে গাড়িতে অপেক্ষা করুন। গার্ডকে ছেড়ে দিন আজ রাত্রের জন্য।
আমি পাশের বাংলো থেকে ঘুরে আসছি। কথাটা বলে সে গলা পাল্টালো। সামন্তবাবু, আপনি আমার জন্যে উদ্বিগ্ন হচ্ছেন। একজন মহিলা যে একা একা এখানে রয়েছেন, তার কথা চিন্তা করছেন না? ওর কোনো ভয় নেই আর, হলে এতদিনে হয়ে যেত। শিবাজি মাথা নেড়ে ম্লান হাসল। তারপর সামন্তবাবুকে গুছিয়ে নেবার দায়িত্ব দিয়ে বাংলো থেকে বেরিয়ে এলো। ও ইচ্ছে করেই পেছনের গেট দিয়ে ঢুকলো। একদম নিস্তব্ধ চারধার, বাংলোর গাছগুলো পর্যন্ত স্থির। সে নিঃশব্দে পেছনের সিঁড়িতে অপেক্ষা করল। সেই মেয়েটিকে তার দরকার। সে কি ফিরে এসেছে? সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো শিবাজি। বারান্দা ডিঙিয়ে দরজায় নক করতেই সেটা হাট করে খুলে গেল। শিবাজি দেখল ঘরে আলো জ্বলছে না। বিছানার উপর উপুড় হয়ে আছেন লাবণ্য সোম। এর ভঙ্গি দেখে বুক ধক করে উঠেছিল শিবাজির, কিন্তু ঘরে পা দিয়ে বুঝল না, সন্দেহ ঠিক নয়। সে মৃদুস্বরে ডাকল, মিসেস সোম। তারপরেই সংশোধন করল, লাবণ্য দেবী। খুব ধীরে ধীরে বালিশ থেকে মুখ তুললেন লাবণ্য। আপনার দরজা খোলা ছিল? লাবণ্য জবাব দিলেন না। বিছানায় উঠে বসে দুহাতে মুখ ঢাকলেন। আপনার কোম্পানি নিশ্চিন্ত হলো। আমি কালই চলে যাব। শিবাজি বলল, আমি ও কথা বলতে আসিনি। কিন্তু আমাকে তো যেতেই হবে। কোথায় যাব জানি না। আপনার বাবা মা? কেউ নেই। মামার বাড়িতে ছিলাম, সেখানে আর ফিরে যাওয়া। মনীষকে বিয়ে করে আমি চাকরিটা পর্যন্ত ছেড়ে এসেছি। না, তবু আপনাদের আর বিরক্ত করব না। মুখ থেকে হাত নামিয়ে তাকালেন লাবণ্য। শিবাজি দেখল ভদ্রমহিলার মুখ ফুলে গেছে। অঝরে কেঁদেছেন বোঝাই যায়। শিবাজি প্রসঙ্গ পাল্টাতে চাইল, আপনার কাজের মেয়েটি ফিরেছে? জানি না, অন্যমনস্ক গলায় বললেন লাবণ্য। ওকে আমার দরকার ছিল। শিবাজি ঘুরে দাঁড়ালো। তারপর নিচু গলায় বলল, লাবণ্য দেবী, শোক তো রয়েছেই জীবনে। যে সামলাতে পারে সেই বেঁচে থাকে। আমাকে যারা মদ খেতে দেখে তারা আমার শোকের কথা কতটা জানে। আর আশ্চর্য ব্যাপার, এখানে আসার পর মদ খাওয়ার কথা খেয়ালই থাকছে না। কেন জানি না, হয়তো কাজের চাপ, যা কিনা মদের বিকল্প। আমি খুব গরিব মায়ের ছেলে ছিলাম। সেই মা তিলে তিলে আমাকে বড় করলেন। চা বাগানের ম্যানেজারের চাকরির জন্যে তার কাছ থেকে দূরে সরে থাকতে হয়েছিল আমাকে। সে অনেক গল্প। যে ভাইকে আপনি দেখছেন সে ছাড়া আমার কেউ নেই। স্কুল থেকেই রাজনীতি করত, উগ্র রাজনীতি। আমি ম্যানেজারই করতাম বলে ঘেন্না করত। লুকিয়ে মায়ের সঙ্গে দেখা করতে গেলে বাধা দিত। অথচ ওর জন্যেই মাকে প্রাণ দিতে হয়েছে। ও এবং ওর বন্ধুরা আমাকে মারতে চেয়েছিল, কিন্তু মারা গেলেন মা। এ আমি ভুলতে পারবো না কোনোদিন। কিন্তু তবু তো ভুলেছি আমি। মদ খেয়েছি, সাময়িক ভুলেছি, আবার নেশা কেটে গেলে যন্ত্রণায় দগ্ধ হয়েছি। তখন মদটা ছাড়িনি, কিন্তু তাতেও তো কিছু হলো না। সব ক্ষমা করতে পারতাম যদি জানতাম তার আদর্শটা সৎ। যে এখন স্বার্থের পাঁচাটা কুকুর, সে কেন তখন অমন কাজ করেছিল? এ ক্ষমা করা যায় না। শিবাজির গলায় নিজের অজান্তেই কাঁপুনি এসেছিল। হঠাৎ তার মনে হলো, এইসব কথা এখানে বলছে কেন? বোধহয় নিজেকে আড়াল করবার জন্যই লাবণ্যের বিস্মিত চোখের সামনে থেকে সরে এলো সে। যাওয়ার আগে বলল, দরজাটা বন্ধ করে দিন। সামন্তবাবু গাড়িতেই বসেছিলেন। শিবাজি দেখল তার সুটকেসটা পেছনের সিটে রয়েছে। কোনো কথা না বলে সে গাড়িটা চালু করল। হেডলাইটের তীব্র আলো চা বাগানকে ছুরির মতো কাটছিল। বাবুদের কোয়ার্টার্সের সামনে এসে সে ঘড়ি দেখল, 7:45। সামন্তবাবু নেমে দাঁড়াতেই পেছনের কোয়ার্টার্সের দরজা খুলে গেল। সামন্তবাবুর স্ত্রী এবং সন্তানেরা এসে দাঁড়িয়েছেন। মেয়ে ডাকল, বাবা। সামন্তবাবু ওদের কাছে গিয়ে স্ত্রীর হাত থেকে একটা খাম নিয়ে জিজ্ঞাসা করলেন, কখন দিয়ে গেছে? একটু আগে। সামন্তবাবু খামটা হাতে নিয়ে ফিরে এলেন। স্যার, ওরা এটা দিয়ে গেছে। শিবাজি জানে ওতে কি আছে।
গাড়ির দরজা খুলে সে সোজা চলে এলো সামন্তবাবুর স্ত্রীর সামনে। আমাকে এক কাপ চা খাওয়ান তো। ভদ্রমহিলা এই প্রস্তাবে রীতিমতো হতভম্ব হয়ে স্বামীর দিকে তাকালেন। সামন্তবাবু তোতলালেন, স্যার, আমার বাড়িতে চা খাবেন? কেন, আপনার বাড়িতে চা হয় না? না না, তা বলছি না। শুনুন, সারাদিন কিছু খাইনি, মাথা ধরে যাচ্ছে, আর কথা বাড়াবেন না। সামন্তবাবুর বাইরের ঘরে বেশ পরম তৃপ্তির সঙ্গে রুটি তরকারি আর চা খেল শিবাজি। অনেকদিন বাদে এরকম সাধারণ ঘরোয়া রান্নার স্বাদ পেল সে। ঘরের দরজায় দাঁড়িয়ে সামন্তবাবুর স্ত্রী মুগ্ধ দৃষ্টিতে দেখছিলেন খাওয়া। নরম গলায় জিজ্ঞাসা করলেন, আর দুটো রুটি দেব? না, শিবাজি হাসল। জানি না কার ভাগ কমিয়ে দিলাম। দিন, চিঠিটা দেখি এবার। সামন্তবাবু খামটা ধরেই ছিলেন। এবার এগিয়ে দিতে শিবাজি সেটাকে খুলল। কোম্পানির তরফ থেকে আজ সকালের আলোচনায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা অবাস্তব এবং শোষণমূলক প্রমাণিত হওয়ায় প্রত্যাখ্যান করা হচ্ছে। শিবাজি চিঠিটা ভাঁজ করে আচমকা প্রশ্ন করল, সামন্তবাবু, এদের আপনি চেনেন? ইউনিয়নের নেতাদের? হ্যাঁ, তবে লাভবার্ডে কোনো স্বীকৃত ইউনিয়ন নেই। সেরকম কি যেন শুনেছিলাম। বাবুরামজির আমলে ওদের প্রায়ই দেখতাম। কে কে আছে? সই থেকে নাম বোঝা যাচ্ছে না। শীতেশ চ্যাটার্জি, রবি দে, সোমরাও রাও আর হীরা মান্ডি। কোথায় থাকে ওরা? ৩ নম্বর লাইনে একটা ঘরে ওদের অফিস ছিল। সোম সাহেবের ঘটনার পর ওটা বন্ধ হয়েছে। আপনি কোনো চাপে নেই তো? সন্দেহ বোঝালো শিবাজি। এবার স্ত্রীর দিকে তাকালেন ভদ্রলোক। মুখখানা খুব করুণ হয়ে উঠেছে। শিবাজি দেখল সামন্তবাবুর স্ত্রী ঘাড় নেড়ে ইশারা করছেন কিছু বলতে। সামন্তবাবু বললেন, স্যার, একদিন ছিলাম না, ওরা আমাকে কেয়ার করতো না, কিন্তু আপনার সঙ্গে যোগাযোগের পর নানা রকম শাসানি দেখাচ্ছে। আজ সকালে আমার বাড়ির দরজায় ১ টিন মল ঢেলে দিয়ে গেছে কেউ। তারপর খানসামার ঘটনার পর আমি... কি করে শেষ করবেন বুঝতে পারলেন না সামন্তবাবু। ওর গলার স্বর কাঁপতে লাগলো। শিবাজি উঠল। আমি বুঝতে পারছি, দেখি কি করতে পারি। প্ল্যান্টার্স ক্লাবের সামনে গাড়ি দাঁড় করালো শিবাজি। এখন বেশ রাত। লোকালয় থেকে অনেকটা দূরে সাহেবদের আমলে বোধহয় এই ক্লাব তৈরি করা হয়েছিল। জেনারেটর দিয়ে আলো জ্বালা হয়েছে। ক্লাবের সামনে গোটা ৩ গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে সে সোজা চলে এলো লন পেরিয়ে। সামনেই একজন দারোয়ান ছিল দাঁড়িয়ে। লোকটা সন্দিগ্ধ চোখে তাকে দেখতেই সে সেক্রেটারির খোঁজ করল। মিনিট ১০ বাদে ১ গ্লাস হুইস্কি নিয়ে বিরাট বারান্দায় বসেছিল শিবাজি। সামান্য দূরে ৩ জোড়া মানুষ খুব উচ্চস্বরে গল্প করছেন। সেক্রেটারি ভদ্রলোক ওকে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলেন। বললেন, আমি শুনেছি আপনি লাভবার্ডে এসেছেন, কিন্তু ওখানে কি কাজ শুরু করা সম্ভব? পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। আপনি এর আগে কোন বাগানে ছিলেন? গোল্ডেন টি থেকে চাকরি ছেড়েছিলাম। কেন? প্রতি মুহূর্তে অপমানিত বোধ করছিলাম, তাই। ভদ্রলোকের মুখের চেহারা যেন বদলে গেল এক মুহূর্তে। যদিও এখানকার গেস্ট রুম পেতে কোনো অসুবিধে হলো না, কিন্তু শিবাজি জানিয়ে দিয়েছিল সে যখন এখনো সদস্য নয়, তাই এ বাবদ যা খরচ লাগবে তা সে আলাদা করে দেবে। হুইস্কি খেতে খেতে এখন সে ব্যাপারটা ঝালিয়ে নিচ্ছিল। মনীষ সোম নিহত হয়েছেন এটা স্পষ্ট। লাভবার্ডের তথাকথিত ইউনিয়ন নেতারা কি কারণে অন্য চা বাগান থেকে বিচ্ছিন্ন হয়ে এরকম স্বৈরাচার করছে এটাই বোঝা দায়। যারা একটা খানসামাকে খুন করতে পারে তাদের রাজনৈতিক চিন্তাধারা সুস্থ নয়। এরা আসছে জিপ চালিয়ে, সমস্ত খবরাখবর রাখছে, অথচ সাধারণ শ্রমিকদের বেঁচে থাকার জন্য কোনো ব্যবস্থা করছে না। বোঝা যাচ্ছে লাভবার্ডের মানুষ এদের ভয় করে। ভয় করার যথেষ্ট কারণ এরা দেখেছে। শিবাজির মনে হচ্ছে এখানে যারা নেতা বলে পরিচিত তারা খুব সংঘবদ্ধ গুন্ডা ছাড়া কিছুই নয়। আর সেই কারণেই তার খটকা লাগছে। শীতেশের এই পরিণতি হলো। মনে আছে সে যখন টোকনাই থেকে ট্রেনিং নিয়ে চা বাগানের চাকরি পেল,
তখন শীতেশ বছর 15-র কিশোর। বিদেশি কোম্পানির বন্ডে সই করার পর ওর সঙ্গে আর দেখা হতো না। মা চাকরি করতেন প্রাইমারি স্কুলে, শীতেশ পড়তো স্কুলে। চাকরির শর্ত মেনে সে মায়ের সঙ্গে প্রকাশ্যে দেখা করতে পারত না। বারংবার তখন অনুরোধ করেছিল মা যেন প্রাইমারি স্কুলের সামান্য কটা টাকা ছেড়ে দিয়ে পাকাপাকি তার কাছে চলে আসেন। কিন্তু ভদ্রমহিলা কিছুতেই রাজি হননি। স্বামীকে হারানোর পর যে চাকরি তাকে বাঁচিয়ে রেখেছে, যার জন্য তিনি ছেলেদের মানুষ করছেন, তার রিটায়ার্ড হবার আগে ছাড়তে পারবেন না। কিন্তু তিনি শিবাজির কষ্ট বুঝতেন। প্রতি শনিবার মধ্যরাত্রে সে যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যেত, তখন তিনি তার অপেক্ষায় জেগে থাকতেন। পাশের ঘরে ঘুমাতো শীতেশ। ওর সঙ্গে কথা হতো না, মাও চাইতেন না ও জানুক। যদি কারো কাছে মুখ ফসকে বলে ফেলে তাহলে শিবাজির চাকরি থাকবে না। খুব সতর্কতার সঙ্গে তখন শিবাজিকে আসতে হতো মায়ের কাছে। কাক পক্ষীতেও টের পেত না। দীর্ঘ পথ পাড়ি দেবার কষ্ট মায়ের কাছে পৌঁছেই দূর হয়ে যেত। আবার ভোরের মধ্যে ফিরতে হতো চা বাগানে। এর কিছুদিন বাদেই মা অনুযোগ করতেন শীতেশের পড়াশুনোয় মন নেই। প্রায় বাইরে বাইরে ঘোরে, জিজ্ঞাসা করলে জবাবও দেয় না। মাঝে মাঝে রাত্রেও বাড়ি ফেরা বন্ধ করল শীতেশ। আর তারপরে একদিন মধ্যরাত্রে ওরা তার পথ আটকালো। শীতেশ আর 4টে ছেলে। শীতেশের হাত খালি, কিন্তু অন্যদের ছিল না। শীতেশ স্পষ্ট বলল, দিনের আলোয় যদি সে মায়ের সঙ্গে দেখা না করতে পারে তাহলে এখানে আসার দরকার নেই। বুর্জোয়া কোম্পানির চাকর হয়েই যেন সে থাকে। ভবিষ্যতে যদি চোরের মতো সে আসে তাহলে শিবাজি নিজের দায়িত্বে আসবে। সেখান থেকেই ফিরে যেতে তাকে বাধ্য করেছিল ওরা। শিবাজি হতবাক হয়ে গিয়েছিল। মায়ের চিঠিতে জেনেছিল শীতেশ উগ্র রাজনৈতিক দলে যোগ দিয়েছে। পুলিশ ওর খোঁজ করছে। এর কিছুদিন পরে হঠাৎ মায়ের চিঠি আসা বন্ধ হলো। শিবাজি খুব চিন্তিত হয়ে পড়েছিল। শেষে মরিয়া হয়ে এক রাত্রে ছুটে গিয়েছিল মায়ের কাছে। অন্ধকারে গাড়ি রেখে সে যখন নিঃশব্দে বাড়িতে ঢুকছে তখনই গলা পেয়েছিল সে। খুব শীর্ণ। জানান দিতে তিনি বলেছিলেন, ওরে তুই ফিরে যা, এখন আসিস না। সেই মুহূর্তে সে ভেবেছিল এই চাকরি ছেড়ে দেবে। সেটা বলতেই সে আবার মাকে ডেকেছিল। মা দরজা খুলে দাঁড়াতেই শিবাজির মনে হয়েছিল কেউ যেন পেছনে এসে দাঁড়িয়েছে। কি বোধ সেই মুহূর্তে কাজ করেছিল সে জানে না, কিন্তু বিপদ বুঝতে পেরে আচমকা একপাশে লাফিয়ে যেতেই পাড়া কাঁপিয়ে বোমাটা ফেটেছিল। শিবাজি দেখেছিল সে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বোমা ফাটল। তার টুকরোগুলো ছিটকে গেল চারধারে। আর মায়ের দরজায় দাঁড়ানো শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে ঢলে পড়ল। শিবাজি এত নার্ভাস হয়ে গিয়েছিল, প্রথমে কি করবে বুঝতেই পারেনি। সে ঘাড় ঘুরিয়ে দেখেছিল একটা শরীর অন্ধকারে মিলিয়ে গেল। সেটা কার শরীর তা দেখতে পায়নি সে। আর তখনই আশেপাশে চিৎকার চেঁচামেচি উঠল। শিবাজি মায়ের কাছে ছুটে গিয়েছিল। চেতনা ছিল তখনও তার। ছেলেকে দেখে বলেছিলেন, তুই চলে যা, আমি ঠিক আছি, তুই যা। এখন মাঝে মাঝে নিজের কাছেই অবাক লাগে। কেন সে সেদিন পাগলের মতো দৌড়ে বেরিয়ে এসেছিল? কেন কেউ দেখার আগেই গাড়িতে উঠে বসেছিল? সে কি শুধু ধরা পড়ে চাকরি হারাবার ভয়ে, নাকি আবার আক্রান্ত হবার আশঙ্কায়? ওরা তাকেই হত্যা করতে চেয়েছিল, এটা তো স্পষ্ট। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস মনীষ এর 3য় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।